আলবি ফ্রেশ হয়ে রাতের খাবার খেলো মাত্র ডাইনিং রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। আলবিকে ক্লান্ত দেখাচ্ছে, ওর বিশ্রামের দরকার। আলতাফ মাহমুদ ছেলের দিকে তাকিয়ে বলেন, এখন আর এখানে বসার দরকার নেই, অনেক রাত হয়ে গেছে, মায়াকে নিয়ে রুমে যাও, দুজনেই বিশ্রাম নাও। আলবি কিছু না বলে মায়াকে নিয়ে রুমে ফিরে আসে। ওর এখন ঘুম পাচ্ছে, লং জার্নিতে ক্লান্ত লাগছে। বাড়িতে এসেছে 10টায়, এখন বাজে রাত 1:30। এখন অক্টোবর মাসের শেষ প্রায়, মাঝরাতের পর শীত শীত লাগে। এসি অন করে টেম্পারেচার বাড়িয়ে দেয়, তারপর ডিম লাইট অন করে বড় লাইট অফ করে দেয় আলবি। মায়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসতেই ওকে নিয়ে বেডে উঠে শুয়ে পড়ে। আলবিকে আঁকড়ে ধরে ওর বুকে মুখ গুজে দেয় মায়া। আলবিও আগলে নেয় মায়াকে। আলবির বুকে মুখ গুজে রেখে মায়া বলে, গতকাল যখন হসপিটালে গিয়েছিলাম চেক আপ করাতে, তখন তোমাকে অনেক বেশি মনে পড়েছিল। হসপিটালে যতজন প্রেগনেন্ট মেয়ে ছিল সকলের সাথে তাদের হাজবেন্ড ছিল, কিন্তু আমার সাথে তুমি ছিলে না। আলবি আর একটু শক্ত করে জড়িয়ে ধরে মায়াকে। মায়ের মাথা চুমু খেয়ে বলে, সরি বউ, আমি তো জানতাম না আমার মায়াপুরীটা মা হবে, আমি বাবা হব। যদি জানতাম তাহলে সব কিছু ফেলে তোমার পাশে চলে আসতাম, তোমাকে একা ছাড়তামই না। যেদিন জানতে পারলাম আমি মা হব, সেদিন যে আমার কত আনন্দ হচ্ছিল তোমাকে বলে বোঝাতে পারবো না। ইচ্ছে করছিল তখনই কল করে তোমাকে বলতে তুমি বাবা হবে, কিন্তু আবার সারপ্রাইজ দেবো ভেবে নিজেকে দমিয়ে নিয়েছিলাম। আব্বু তোমাকে কল করে বলতে চাচ্ছিল, আমি নিষেধ করছিলাম, সবাইকে বলছিলাম তুমি আসার পর তোমাকে জানাতে। আমি কল্পনাও করিনি বাড়িতে এসে এত বড় সারপ্রাইজ পেয়ে যাব। সারপ্রাইজ দিতে এসে নিজেই বিশাল বড় সারপ্রাইজ পেয়ে গেছি। ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। তাও ভালো যে আমার অবস্থা দেখে তোমার কিছু হয়নি। জুমার নামাজ আদায় করে বাড়ি ফিরে আসে 5 বাপ বেটা। 5জনের পরনে সাদা পাঞ্জাবি পায়জামা। আলবি সোফায় না বসে সোজা রুমে চলে আসে। মায়া মাত্রই নামাজ আদায় করে বেডে বসেছে। মা হবে জানার পর থেকে একক তো নামাজ ছেড়ে দেয়নি মায়া। আলবি এসে মায়ের পাশে বসে। মায়া আলবির দিকে তাকিয়ে বলে, পাঞ্জাবি পায়জামা চেঞ্জ করে খাবার খেতে চলো। খাবো তো, আগে তোমাকে মন ভরে দেখে নিই। মায়া হেসে বলে, আর কত দেখবে, ঘুম থেকে ওঠার পর থেকে তো দেখছই। তাও তো মন ভরছে না, খিদে পেয়েছে, নিচে চলো। আলবি বসা থেকে উঠে পাঞ্জাবি পায়জামা চেঞ্জ করে নেয়, তারপর মায়াকে সাথে নিয়ে রুম থেকে বের হয়। রুম থেকে বের হতে দেখে মান্তাসা আর মাহিরও নিচে যাওয়ার জন্য রুম থেকে বেরিয়ে এসেছে। আলবিকে দেখে মান্তাসা মাহিরের কোল থেকে নেমে দৌড়ে আলবির কাছে আসে। আলবি কোলে তুলে নিতে গলা জড়িয়ে ধরে মান্তাসা খুশি হয়ে বলে, তোমাকে খুঁজেছিলাম। নামাজ পড়তে গিয়েছিলে আব্বু? পড়া শেষ শেষ হয়েছে দেখেই তো আবার ফিরে এসেছি। খাওয়া? হ্যাঁ, তুমি খাবা? হ্যাঁ। কি রান্না করছো? আমি করি নাই, আম্মু করেছে। ও, তুমি জানো না কি রান্না হয়েছে? দুদিকে মাথা নাড়ায় মান্তাসা। কথা বলতে বলতে এই ডাইনিং রুম চলে এসেছে 4জন। আস্তে আস্তে বাকি সবাই চলে আসছে। একসাথে খাওয়া শুরু করে সবাই। খাওয়া দাওয়া সেরে মায়াকে নিয়ে রুমে ফিরে আসে আলবি। মায়াকে বেডের উপর বসিয়ে রেখে সুটকেস দুটো টেনে মায়ের সামনে এনে ফ্লোরে রাখে। প্রথম সুটকেসটা মায়ের জন্য ড্রেস, আলবির নিজের কয়েকটা ড্রেস, বাকি সব ক্রিম, লোশন, ফেস ওয়াশ, শ্যাম্পু, বডি ওয়াশ সহ আরও অনেক কিছু। অর্ধেকের বেশি জিনিস মায়ার জন্য। সব কিছু বের করে একপাশে ফ্লোরে রাখে আলবি। তারপর দ্বিতীয় সুটকেসটা খুলতেই মায়ার চোখ দুটো বড় বড় হয়ে যায়। সুটকেস ভর্তি শুধু বেবিদের প্রোডাক্টস, ছেলে মেয়ে উভয় বেবির জন্য ড্রেস, ছোট ছোট জুতো সহ আরও যা যা প্রয়োজন সেসব সব কিছুই। আলবি মায়ের মুখের দিকে তাকিয়ে বলে। মায়াকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে হেসে বলে, কি হয়েছে? মায়া বেড থেকে নেমে আসে, আলবির সামনে বসে জুতো হাতে নিয়ে বলে, এগুলো আমাদের বেবিদের জন্য। তুমি তো জানতে না, তাহলে এগুলো? জানতাম না, তবুও নিয়ে এসেছি। এক সময় না এক সময় বেবি তো হবেই। ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা তো জানি না, তাই দুজনের জন্য নিয়ে এসেছি। ছেলে হোক আর মেয়ে হোক, একজনের তো লাগবেই। নিয়ে এসে তো ভালোই হয়েছে। এখন যেহেতু টুইন বেবি হবে, তাহলে আল্লাহ তাআলা যেন একজন ছেলে আর একজন মেয়ে দেন। তুমি বাবা হবে সেটা বোধহয় তোমার ভেতর থেকে জানাই দিয়েছে, সেই জন্য না জেনেও এসব নিয়ে এসেছো। তাই হবে হয়তো, রক্তের টান আছে না। মায়া বেবিদের প্রোডাক্টসগুলো নাড়াচাড়া করে দেখতে থাকে, আর একটু পর পর আলবির মুখের দিকে তাকায়।
আলবি ওদের দুজনের সব কিছু তুলে রেখে দেয়। এগুলো এখন আর প্রয়োজন নেই। মায়ের দেখা শেষ হলে বেবিদের প্রোডাক্টগুলো আবার সুটকেসে তুলে রাখে। রুমের ডোর ভিড়িয়ে দিয়ে এসে জানালার পর্দা টেনে দেয়। রুমের লাইট অফ করে মায়াকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। বিকেলে ঘুম থেকে উঠে মায়াকে নিয়ে ঘুরতে বের হবে। সময় পানির স্রোতের মতো নিজ গতিতে এগিয়ে যায়। মায়া এখন 8 মাসের প্রেগনেন্ট। উঁচু ভারী পেট নিয়ে নড়াচড়া করা কষ্ট হয়ে দাঁড়িয়েছে। মায়াও অনেকটা মোটা হয়ে গেছে। এখন ওজন 60 কেজি। আর 1 সপ্তাহ পর মায়ার ডেলিভারির ডেট। 2-1 দিন আগ পিছুও হতে পারে। আলবি বাড়িতে আসার পর মায়াকে 2বার ডাক্তার দেখিয়েছে। এমনিতে মায়ার সেরকম কোনো সমস্যা নেই। মা আর বেবি 3জনই এখনও সুস্থই আছে। ইদানিং মায়ের হাত পায়ে পানি আসা শুরু করেছে। হঠাৎ হঠাৎ হাত পায়ে পানি এসে হাত পা ফুলে যায়। এখন রাতে ঘুমাতে পারে না ঠিক মতো। বেবির এত জোরে জোরে কিক মারে যে ব্যথায় ঘুম ভেঙে যায়। প্রচুর নড়াচড়া করে। আলবি মায়ের সব রকম খেয়াল রাখে, যত্ন করে। নিজের হাতে মায়ের পছন্দের খাবার রান্না করে খাওয়ায়। গোসলের পর মায়ের কাপড় চোপড় ধুয়ে দেয়। নিজের রুম মুছে ঝাড়ু দেয়। মায়াকে নিয়ে বাড়ির অন্য সকলের খুব একটা ভাবতে হয় না। মায়া ঘুমিয়েছে কিছুক্ষণ আগেই। আলবির ঘুমের সমস্যা হয় প্রচুর। রাতে মায়ের জন্য ঘুমাতে পারে না। মায়া জেগে থাকবে আর ও নাক ডেকে ঘুমাবে, তা তো হয় না। আর দিনের বেলা অফিসের কাজে বিজি থাকে। সব মিলিয়ে অনেক দিন ধরে ঠিকমতো ঘুমাতে পারে না। এখনো প্রকৃতির ভাঁজে শীত জেঁকে বসে আছে। সকালবেলা কুয়াশার চাদরে ঢাকা থাকে প্রকৃতি। ঘাসের ডগায় জমা থাকে শিশির বিন্দু। রাত প্রায় 3টা বেজে গেছে। মায়ের ঘুম ভেঙে যায়। আলবিকে আলতোভাবে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মায়া আলবির দিকে ফিরে শোয়। এতক্ষণ উল্টো ঘুরে কাত হয়েছিল। আলবি একটু নড়েচড়ে মায়াকে আলতোভাবে আবারও আগলে নেয় ঘুমের ঘোরেই। মায়া ব্ল্যাঙ্কেটের নিচে মাথা ঢুকিয়ে আলবির বুকে মুখ গুজে। এখন আর আগের মতো করে আলবির সাথে মিশে যেতে পারে না মায়া। উঁচু ভারী পেটের জন্য দুজনের মাঝখানে একটু দূরত্ব রাখতে হয়, নয়তো পেটে চাপা লাগে। শুয়ে থাকতে থাকতে হঠাৎ মায়া চোখের কোনা বেয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করে। সময়ের সাথে সাথে ফুঁপিয়ে কাঁদতে শুরু করে। ফোঁপানোর শব্দ শুনেই আলবির ঘুম ভেঙে যায়। আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো করে মায়ের মুখ বুক থেকে তুলে দেখার চেষ্টা করে। বলে, কি হয়েছে মায়াপুরী? কাঁদছো কেন? পেট ব্যথা করছে? পেন হচ্ছে? কি হয়েছে মায়াপুরী? কথা বলছো না কেন? মায়া আলবির হাত ধরে নিচের গায়ের উপর তুলে দেয়। আলবিকে জড়িয়ে ধরে কান্না জড়ানো গলায় বলে, আমার কিছু হয়নি, শান্ত হও তুমি। তাহলে কাঁদছো কেন? বাজে স্বপ্ন দেখছো? না। কি হয়েছে তাহলে? তুমি এত ভালো কেন? আলবি বুঝতে পারে না মায়ের কথা। হঠাৎ এমন কথা কেন বলছে মাঝরাতে? আবার কান্নাও করছে। মায়ের মাথায় হাত বুলিয়ে শান্ত স্বরে বলে, কি হয়েছে তোমার, বলো আমাকে। আমাকে এত ভালোবাসো কেন? মাঝে মধ্যে মনে হয় আমি লম্বা একটা স্বপ্ন দেখছি। কবে যেন ঘুম থেকে উঠে দেখি তুমি নেই। ইদানিং এরকমটা বেশি মনে হয়। ভয় লাগে। সব কিছু কেমন স্বপ্নের মতো লাগে। বিয়ের পর থেকে এমন পর্যন্ত ঘুম থেকে উঠে তোমাকে না দেখলে ভয় পেয়ে যাই। তুমি অনেক ভালো। তোমাকে যত দেখি তত অবাক হই এখনও। তুমি দুনিয়ার বেস্ট হাজবেন্ড। তোমাকে কত কষ্ট দিয়েছিলাম। যদি আমার ক্ষমতা থাকতো তাহলে তোমার মনের আগে পরের সব কষ্ট দূর করে দিতাম। আমাদের দুজনের জীবন থেকে কতগুলো বছর নষ্ট হয়ে গেছে। আরও আগে যদি আমরা এক হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। তুমি যদি আরও আগে ফিরে আসতে তাহলে তোমার সাথে আরও কয়েকটা বছর বেশি বাঁচতে পারতাম। আমার এখন ভীষণ আফসোস হয়। আর আগে কেন ফিরে আসোনি? আমি কত শত দিনরাত তোমার অপেক্ষায় পথ চেয়েছিলাম। ভাবতাম এই বুঝি তুমি ফিরে আসলে। যখন আমাকে কটু কথা বলতো না, তখন তোমার উপর অনেক রাগ হতো আমার। তখন মনে হতো দুনিয়ার সবচেয়ে পচা মানুষ তুমি। আমি না এখনও আগের দিনগুলোর কথা বলতে পারি না। ওই দিনগুলোর কথা মনে করতে চাই না, তবুও বলতে পারি না। কিন্তু আমি এখন অনেক খুশি তোমাকে পেয়ে। তুমি বেস্ট। আলবির চুপ করে থাকে, মায়াকে জড়িয়ে ধরে। আলবিরও ভীষণ আফসোস হয় এখনও। কেন আরও আগে ফিরে আসেনি? কেন বাবা মায়ের কথা শুনিনি? নিজের হাতে কতগুলো বছর নষ্ট করে ফেলছে। আফসোস। মায়ের মাথায় আবারও চুমু খেয়ে বলে, ঘুমাও, মরার আগে আর তোমাকে ছেড়ে যাচ্ছি না আমি। সকালে ফরজের নামাজ আদায় করে বেডরুমে প্রবেশ করে আলবি। মায়া জায়নামাজে বসে কোরআন শরীফ তিলাওয়াত করছেন। আলবি এগিয়ে এসে মায়ের গা ঘেঁষে বসে ফ্লোরে। মায়া তিলাওয়াত থামায় না। আলবি কোনো প্রকার ডিস্টার্ব না করে চুপচাপ বসে থাকে। প্রায় 10 মিনিট পর
তেলাওয়াত থামায় মায়া। কোরআন শরীফ বন্ধ করে পাশে সরিয়ে রাখে। পা দুটো লম্বা করে মায়া ভাঁজ করে বসে থাকতে থাকতে ব্যথা হয়ে গেছে। আলবি মায়ের পেছনে বসে পা দুটো মায়ার দুদিকে দিয়ে দেয়। মায়া আলবির বুকের সাথে ঠেস দিয়ে আরাম করে বসে। আলবি নিজের হাত দুটো মায়ার উঁচু ভারী পেটের উপর রাখে। বেবিরা নাড়াচাড়া করছে। মায়া আলবির হাতের উপর নিজের 2 হাত রাখে। আলবির পেট হাত বোলাতে বোলাতে বলে, অনেক কষ্ট হচ্ছে। মায়া দুদিকে মাথা নাড়ায়, নিজের হাত দুটো উঁচু করে ধরে বলে, এগুলো কি করছো? আলবি মায়ের 2 হাতের দিকে তাকায়, হেসে বলে, কি করছি? মেহেদি দিয়েছো কেন হাতে? সুন্দর দেখানোর জন্য। আজকে হসপিটালে যেতে হবে আর তুমি মেহেদি দিয়ে দিয়েছো? তো কি হয়েছে? সুন্দর হাত দুটো এখন আরো বেশি সুন্দর লাগছে দেখতে। নার্স ডক্টর কী ভাববে? যা ভাবার ভাবুক, তাতে আমার কি। কখন দিয়েছো? 12টার দিকে বোধ হয়। অনেক সুন্দর হয়েছে দেওয়া। তোমার হাত দুটো যে সুন্দর তাই সুন্দর লাগছে। মায়ের হাত দুটো ধরে উঁচু করে 2 হাতে চুমু খায় আলবি। রাতে মায়া ঘুমিয়ে গেলেও আলবি ঘুম আসছিল না। মায়ের হাত ধরে আতশোয়া হয়ে বসেছিল তখন। চোখ পড়ে মায়ের হাতের দিকে। হাতের নখগুলো বড় বড় হয়ে গেছে আবার। নীল কাটার এনে 2 হাতের নখ কেটে দেয়, 2 পায়ের নখ কেটে দেয়। তারপর খেয়াল হয় হাতে পায়ের নখে মেহেদি রং হালকা করে গেছে। বসে বসে 2 হাতে মেহেদি দিয়ে দেয়। হালকা হালকা শুকিয়ে যাওয়ার পর টিস্যু পেপার দিয়ে মুছে দেয়। ইনস্ট্যান্ট মেহেদি হওয়ায় অল্প সময়ের মধ্যে গাঢ় সুন্দর রং হয়ে যায়। 2 হাতের তালুতে সুন্দর করে ডিজাইন করে দেয়। 5 মিনিট পর টিস্যু পেপার দিয়ে মুছে দেয়। 2 পায়ের নখেও মেহেদি দিয়ে দিয়েছে। মায়া গভীর ঘুমে মগ্ন থাকায় কিছুই টের পায়নি। রাতে কয়েকবার ঘুম ভাঙলেও হাতের দিকে খেয়াল করেনি। ফরজের নামাজ আদায় করার জন্য ওয়াশরুমে প্রবেশ করার পর হাতের দিকে নজর যায় মায়ার। 2 হাতের তালুতে সুন্দর ডিজাইন করে মেহেদি দেওয়া, হাতে পায়ের নখেও মেহেদি দেওয়া। প্রত্যেকবারের মতোই একা একা হেসেছিল মায়া। আলবি বাড়িতে আসার পর থেকে মায়ার হাতে পায়ের নখের মেহেদির রং কখনো উঠে যায়নি বা খুব একটা হালকা হয়নি। রং একটু হালকা হলেই আলবি আবার দিয়ে দিয়েছে। ইউটিউবের ভিডিও দেখে দেখে মেহেদির ডিজাইন করা শিখেছে। প্রথম প্রথম ভালোভাবে দিতে পারতো না, কিন্তু চেষ্টা করতে করতে এখন অনেক সুন্দর করে দিতে পারে। কম হলেও মাসে 2-1 বার মায়ের হাতে পায়ে মেহেদি দিয়ে দেয় নিজেই। ইনস্ট্যান্ট মেহেদি হওয়ায় অল্প কয়েকদিনের মধ্যেই উঠে যেত। আলবি আবার দিয়ে দিত। মায়ের হাত পায়ে নখে মেহেদি দেওয়া থাকলে আলবির কাছে ভালো লাগে। মায়া মুখ তুলে আলবির মুখের দিকে দেওয়ার চেষ্টা করে বলে, হসপিটালে কখন যাবে? আলবি মায়ের কপালে চুমু খেয়ে বলে, দুপুরের পর। তার আগে যদি তোমার পেন শুরু হয় তাহলে আগে যাব। মায়া কিছু না বলে আলবির বুকের সাথে ঠেস দিয়ে চুপ করে থাকে। আলবি মায়ের হাত দুটো মুঠো করে ধরে বলে, ভয় করছে? একটু। ভয় পেও না, আল্লাহর রহমতে কিছু হবে না ইনশাল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখো। মায়া আবার চুপ হয়ে গেল। আলবি বসা থেকে উঠে মায়াকে ধরে দাঁড় করায়। বসে থাকতে থাকতে পা দুটো ভারী হয়ে গেছে আবার। রুমে হাঁটাহাঁটি করে ততক্ষণ আলবি জায়নামাজ ভাঁজ করে রেখে কোরআন শরীফ তুলে রাখে। তারপর বেড গুছিয়ে নেয়। মায়াকে টুলের ওপর বসিয়ে চুলের বিনুনি খুলে চুল ব্রাশ করে আবার বিনুনি করে দেয়। মায়াকে বেডে বসিয়ে বলে, বসে থাকো, আমি তোমার নাস্তা নিয়ে আসছি, নিচে গিয়ে খেয়ে নেব। কষ্ট করে এখন আর নিচে নামতে হবে না। সিঁড়ি বেয়ে ওঠানামা করতে কষ্ট হয় না তোমার? তুমি থাকো, আমি নিচে আসছি। মায়াকে রুমে রেখে আলবি রুম থেকে বেরিয়ে যায়। মায়া নিজের পেটের দিকে তাকায়। এক জায়গায় উঁচু হয়ে আরেক জায়গায় নিচু হচ্ছে। 11টার পরপর শাওয়ার নেয় মায়া আর আলবি। রোজকার মতো দুজন একসাথে শাওয়ার নিয়েছে। মায়া ওয়াশরুম থেকে বেরিয়ে বেডে এসে বসে। আলবি দুজনের ড্রেস ধুয়ে হাতে নিয়ে বের হয়। ব্যালকনিতে মেলে দিয়ে এসে ক্রিম লোশন নিয়ে মায়ের পাশে দাঁড়ায়। মায়ের ফেসে ক্রিম লাগিয়ে দিয়ে হাতে পায়ে গলায় দিয়ে দেয়। তারপর মায়ের চুলগুলো ভালোভাবে মুছে দিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দেয়। নিজের চুলগুলোও শুকিয়ে নেয়। হেয়ার অয়েল এনে মায়ের চুলের গোড়ায় ভালোভাবে অয়েল ম্যাসাজ করে দেয়। তারপর পুরো চুলে দিয়ে দেয়। চুলগুলো ব্রাশ করে বিনুনি করে দেয়। সব কিছু করা শেষ করে নিজের গায়ে টি শার্ট জড়ায়। নিচে গিয়ে মায়ের জন্য খাবার নিয়ে আসে আবার। মায়ের সামনে বসে নিজের হাতে খাইয়ে দেয়। মায়ার জোড়াজুড়িতে নিজেও খায় অল্প। খাওয়া শেষে আলবির সাথে নিচে নেমে আসে মায়া। আজ আলতাফ মাহমুদ আর আহনাফ মাহমুদ অফিসে যায়নি। মাহির একা গেছে অফিসের। লাঞ্চের পর মাহিরও ফিরে আসবে। নিচে এসে সোফায় বসে।
আলবি প্লেট রেখে এসে নিজেও বসে সোফায়। নাহার বেগম এটা সেটা জিজ্ঞেস করছে মায়াকে। মাহিদ মান্তাসাকে কোলে নিয়ে নিচে এসে বসে আলবির পাশে। মান্তাসা আলবির কোলে এসে ওর গলা জড়িয়ে ধরে মুখের দিকে তাকিয়ে বলে, ছোট আব্বু, বলো আব্বু, আজকে আমরা বাইরে আর বনু হবে? হ্যাঁ। কখন হবে? হাসপাতালে নিয়ে যাওয়ার পর। তাহলে চলো। কোথায়? হসপিটালে। আর একটু পর যাব। আমি কোলে নিব। কোলে নিতে পারবে তুমি? শক্তি আছে আমার। শক্তি আছে? তাহলে আমাকে কোলে নাও। তুমি বলো, কোথায় বড়? আমি এখনো অনেক ছোট। না, তুমি বড়। না, তুমি বলো হইছ। আম্মা, খিদে পেয়েছে। খিদে পেয়েছে তোমার? হ্যাঁ। কি খাবে? মাহিদ বলে, তোমার বাচ্চা ছেলে দুধু খাবে। খেতে দাও তাড়াতাড়ি, না হলে কান্না করে দেবে। মাহিদের কথা শুনে সোফায় বসে থাকা সকলের দিকে তাকায়। মান্তাসা নিজের গায়ে থাকা টি শার্ট উঁচু করে তুলে আলবিকে বলে, আব্বু নাও, খাও, কান্না করো না। মান্তাসার কথা শুনে হো হো করে হেসে ওঠে আলবির সাথে বাকি সবাই। মান্তাসা ছোট ছোট করে আলবি সহ বাকিদের দিকে তাকাচ্ছে। এভাবে হাসছে কেন সবাই? মান্তাসা আবার বলে, কাঁদছো কেন? খাও। মাহিদ হাসতে হাসতে ঠাস করে সোফা থেকে নিচে পড়ে যায়, তবুও ওর হাসি বন্ধ হয় না। হাসতে হাসতে আলবির পেটে খিল ধরে যাচ্ছে। দুপুরে খাওয়া খেয়ে মায়া আর আলবি রুমে আসে তৈরি হওয়ার জন্য। একটু পরে হসপিটালের উদ্দেশ্যেও বের হবে ওরা। একটা ব্যাগের ভেতর মায়ার জন্য কাপড় সহ আরও প্রয়োজনীয় সব কিছু ভরে নেয় আলবি। মায়া ফ্রেশ হয়ে এসে বেডে বসে। আলবি ড্রেস চেঞ্জ করে প্যান্ট শার্ট পরে নেয়। মায়া আর কি তৈরি হবে। আলবি মায়ের চুলগুলো আবার খুলে বিরাস করে দেয়। মায়া আলবির মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ঝরঝর করে কেঁদে দেয়। সযত্নে মায়াকে বুকে আগলে নেয় আলবি। পিঠে হাত বুলিয়ে মাথায় চুমু খেয়ে বলে, আল্লাহর রহমতে কিচ্ছু হবে না ইনশাল্লাহ, সাহস রাখো। যদি আমি থামিয়ে দেয় আলবি। মায়াকে আর একটু শক্ত করে জড়িয়ে ধরে বলে, কিচ্ছু হবে না তোমাদের, ইনশাল্লাহ। মায়া শক্ত করে আলবির কোমর জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আমি অনেক বছর বাঁচতে চাই তোমার সাথে। আলবি মায়ের মাথায় আবার চুমু খেয়ে আদর করে বলে, হ্যাঁ, আমরা একসাথে বাঁচবো তো অনেক বছর। মায়া আবার কাঁদতে কাঁদতে বলে, আমি আরও শত শত রাত তোমার বুকে মাথা রেখে শান্তিতে নিশ্চিন্তে ঘুমাতে চাই। শত শত ভোর দেখতে চাই তোমার সাথে। তোমার বাহুবন্ধনে আবদ্ধ হয়ে শত শত ভোরে ঘুম থেকে জাগতে চাই। আমি চাই তোমার ভালোবাসার উষ্ণতায় ঘুম ভাঙুক। আমি তোমার হাত ধরে বৃদ্ধ হতে চাই। তোমার আদর, যত্ন আর ভালোবাসা আরও অনেক বছর পেতে চাই। আমাদের সন্তানদের নিয়ে হাসি খুশি আর শান্তিতে ভরা একটা সুন্দর সংসার করতে চাই। আলবি শক্ত করে ধরে রাখে মায়াকে। ধরা গলায় বলে, তোমার সব ইচ্ছে চাওয়া পূরণ হবে। আমি অনন্তকাল তোমার সাথে থাকবো। আমরা একসাথে আরও অনেক বছর বাঁচবো। মায়া আলবির বুক থেকে মুখ তুলে তাকায়। আলবি মায়ের চোখ গাল মুছিয়ে দেয়। দু হাতে মায়ের মুখ আগলে ধরে সারা মুখে অসংখ্য চুমো খায়। আবার জড়িয়ে ধরে বলে, চলো, সবাই অপেক্ষা করছে। হসপিটালের করিডোরে অস্থির হয়ে দাঁড়িয়ে আছে আলবি। তাকিয়ে আছে ওটির দিকে। বিকেল সন্ধ্যা গড়িয়ে এখন রাত 9টা। বাড়ির সবাই হসপিটালে এসেছে। সকলে আল্লাহর কাছে দোয়া করছে মায়া আর বেবিদের জন্য। এমনিতেই শীতল প্রকৃতি, তার মধ্যে মাথার ওপর ভো ভো করে ঘুরছে বড় একটা সিলিং ফ্যান। তবুও দরদর করে ঘামছে আলবি। ওর কপাল ঘাড় বেয়ে গড়িয়ে পড়ছে ঘাম। হাত পা কাঁপছে। থেকে থেকে শ্বাস বন্ধ হয়ে আসছে। মায়ের পেন ওঠার পর থেকেই ফর্সা চেহারা লাল হয়ে গেছে। চোখ দুটো পানিতে টইটুম্বুর আর লাল হয়ে আছে। একটু পরপর চোখের পানি গড়িয়ে পড়ছে আর আলবি তা মুছে নিচ্ছে, আবার পড়ছে। মাহির আর মাহিদ আলবিকে সাহায্য জোগায়। একটু সময় পরে দুজন নার্স বেবিদের কোলে নিয়ে ওটি থেকে বেরিয়ে আসে। বাড়ির সবাই ঘিরে ধরে নার্স দুজনকে। আলবি বেবিদের দিকে তাকায়। সাদা ধবধবে ফর্সা চেহারা, লাল টকটকে ঠোঁট জোড়া, ছোট ছোট চোখ জোড়া। দুনিয়ার নিজের পরিবার দেখছে। বেবিদের দিকে তাকিয়ে থাকতে থাকতে আলবির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। নার্স দুজন নিজে থেকেই জানায় একজন ছেলে একজন মেয়ে হয়েছে। আলবি কাবা গলায় মায়ের কথা জিজ্ঞেস করতেই নার্স জানায় মায়া ঠিক আছে। অপারেশন শেষ হলেই কেবিন শিফট করা হবে। আলতাফ মাহবুব ছেলের দিকে তাকিয়ে বলেন, তোমার ছেলে মেয়েকে তুমি প্রথমে কোলে নাও। আলবি বাবার মুখের দিকে তাকিয়ে আবার ছেলে মেয়েদের দিকে তাকায়। কাঁপা কাঁপা হাতে ছেলে মেয়েকে কোলে তুলে নেয় একসাথেই। নিজেই বাহুতে চোখ মুছলেও লাভ হয় না, আবার পানি গড়িয়ে পড়ে চোখ ঝাপসা হয়ে যাচ্ছে।
উপস্থিতির সবাই তাকিয়ে আছে তিনজনের দিকে। আলবির চোখ তুলে বাবার মুখের দিকে তাকায়। আলতাফ মাহমুদ ছেলের চোখের পানি দেখে হেসে বলেন, এবার আবার খুশিতে অজ্ঞান হয়ে যেও না। এখন কিন্তু তোমার ছেলে মেয়ে কোলে আছে, ওরা ব্যথা পাবে। আলতাফ মাহমুদের কথা শুনে সবাই হাসে, কিন্তু আলবি হাসতে পারে না। বাবা মায়ের দিকে আগায় একটু, অপরাধীর ন্যায় মাথা নিচু করে জড়ানো গলায় বলে, আমাকে তোমরা মাফ করে দিও আব্বু আম্মু। আমি তোমাদের সাথে অন্যায় করেছি, অনেক কষ্ট দিয়েছি। তোমাদের সন্তানকে তোমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিলাম। আলতাফ মাহমুদ ছেলের বাহুতে চাপড় মেরে বলেন, বাবা হওয়ার পর বুঝতে পারছো তাহলে? আলবি বাবার মুখের দিকে তাকিয়ে বলে, সরি আব্বু। আর সরি বলতে হবে না, তুমি আমাদের একমাত্র সন্তান। তোমার উপর আমরা কখনোই রেগে থাকতে পারি না। আমাদের দোয়া আর ভালোবাসা সবসময় তোমার আছে। এখন মন খুলে হাসো। মায়াকে কেবিনে শিফট করা হয়েছে। নার্স কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পর আলবি কেবিনে প্রবেশ করে। মায়া ডোরের দিকে তাকিয়ে আছে। আলবিকে দেখে আবার হাসে। আলবি দ্রুত পায়ে এসে মায়ের পাশে দাঁড়ায়। মায়ের মাথায় হাত বুলিয়ে সারা মুখে অসংখ্য চুমু খায়। মায়ের কপালের সাথে কপাল ঠেকিয়ে বলে, এখন কেমন লাগছে? মায়া আলবির চোখে চোখ রেখে বলে, ভালো। তুমি ঠিক আছো? চোখ মুখ কেমন করে রেখেছো কেন? কি হয়েছে তোমার? আলবি মায়ের বাম হাতটা মুঠো করে ধরে বলে, আর বেবি নেওয়ার প্রয়োজন নেই। ছেলে মেয়ে দুজন হয়েছে, এখানেই সমাপ্তি। কেন? তুমি না বলছিলে 10-12টা নাতি নাতনি উপহার দেবে আব্বুকে? ওই কথাই এমনি বলেছিলাম, কিন্তু এখন সিরিয়াস হয়ে বলছি, আর একটাও না। এ তো টেনশন প্রেশার আর নিতে পারবো না, সোজা উপরে চলে যাব। আলবির কথা শুনে মায়া মুচকি হাসে। বাড়িতে থাকতে আলবি মায়াকে সাহায্য জোগালো। হসপিটালে আসার পর থেকে আলবি নিজেই ভয়ে কেমন যেন করছিল, হাত কাঁপছিল, একটু পর পর চোখ মুছছিল। এই সময়টাতে এত ভয় আর টেনশন লাগে যা ভাষায় প্রকাশ করার মতো নয়। বেবিদের মায়ের কাছে দিয়ে আসা হয়। ছেলে মেয়েকে দেখে একটু পর পর আলবির চোখ ভিজে উঠছে। এখন পুরোপুরি ফিল করতে পারছে ওরও বাবা মাকে কতটা কষ্ট দিয়েছে, আর কাউকে কখনো কষ্ট পেতে দেবে না। নিজের সর্বোচ্চ চেষ্টা করবে সবাইকে হ্যাপি রাখার। সিজারের 3 দিন পরে মায়াকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। 7 দিনের দিন আকিকা করে ছেলে মেয়ে দুজনের নাম রাখা হয়েছে। ছেলের নাম আবি আহমেদ, মেয়ের নাম আইবি মুনতাহিনা। মায়া এখন অনেকটা সুস্থ হয়ে উঠেছে। বেবিরা সেরকম জ্বালাতন করে না। আলবি স্টাডি রুমে বসে ভিডিও কনফারেন্সে মিটিং করছিল। মিটিং শেষ হতেই ল্যাপটপে চার্জ লাগিয়ে বেডরুমে ফিরে আসে। এখন বিকেল 3টা। মায়া আর বেবিরা ঘুমিয়ে আছে। 2টোর পর পর 3জন ঘুমিয়ে এখনও ওঠেনি। আলবিকে ফিরে আসতে দেখে ঐশী রহমান রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে যান। এতক্ষণ নাতি নাতনিকে পাহারা দিচ্ছিলেন, কেউ যদি ঘুম থেকে উঠে কান্নাকাটি করে তাই। ঐশী রহমান বেরিয়ে যেতেই আলবি বেডের উপর ঝুঁকে পড়ে, মায়ের কপালে চুমু খায়। তারপর ছেলে মেয়ের। আলবির কাছে 3জনই ভীষণ আদুরে। ইচ্ছে করে সবসময় 3জনকে বুকে জড়িয়ে ধরে বসে থাকতে, চুমু খেতে। আলবির পুরো দুনিয়া এখন এই বাড়ির ভেতরেই। আলবি আবার চুমু খেতে মায়ার চোখ মেলে তাকায়। ঘুম ঘুম চোখে আলবিকে দেখে হেসে বলে, কি হয়েছে? কিছু না, আসো ঘুমাও। আলবি মায়ের পাশে শুয়ে মায়াকে বুকে আগলে নেয়। মায়া আলবির বুকে মুখ গুজে নিশ্চুপ হয়ে যায়। দুজনে আলিঙ্গন আর নীরবতার মাঝে আইভি কেঁদে ওঠে। মায়া আলবির বুক থেকে মুখ তুলে তাকায়। আলবি মেয়ের দিকে তাকিয়ে বলে, আম্মা আপনি আর ঘুম থেকে ওঠার সময় পেলেন না? মাত্র বউটাকে একটু ধরেছিলাম। আমি যখনই বউটাকে একটু ছুঁই আপনি তখনই এমন করেন। আপনার ভাইটাই এমন করে। দুজন এসে বউটাকে ছিনিয়ে নিয়েছেন। আমার বউ অথচ আমি কাছে পাই না। মায়া হাসতে হাসতে মেয়ের দিকে ফিরে মেয়েকে বুকে টেনে এনে খেতে দেয়। আলবি পেছন থেকে মায়াকে আর মেয়ে দুজনকে জড়িয়ে ধরে একসাথে। ছেলেটা দূরে পড়ে গেছে, মেয়েটা ঘুমিয়ে আছে আর ডিস্টার্ব করে নাই আলবি। বউ আর মেয়েকে জড়িয়ে ধরে চুপ করে থাকে। সময় থেমে থাকে না, সময় আগায় নিজ গতিতে। পেরিয়ে গেছে অনেকগুলো দিন। কিছুদিন আগে মাহিদের মাস্টার্স পরীক্ষা শেষ হয়েছে। রেজাল্ট বের হতেই অনেক দেরি। বাবা ভাইয়ের সাথে নিয়মিত অফিসে যাওয়া আসা করে এখন। গত রাত থেকে মাহিদের মন বিষণ্ণ হয়ে আছে। হাসি খুশি ছেলেটা আর হাসছে না গতকাল রাত থেকে। কারোর সাথে কোনো কথা বলছে না, নিজের রুম থেকেও বের হচ্ছে না। রুমে একা একা থাকে আর চোখের পানি ফেলে একটু পর পর।
বেচারা নিজের পরিস্থিতির অবস্থা কাউকে বোঝাতে পারছে না, বাড়ির কেউ ওকে বুঝতেই চাইছে না। বড় ভাই দুইটা কেমন করে রয়েছে, সব কিছু জানার পরও বাবা চাচা কেউ বোঝাচ্ছেন না। মাহির এখন ইচ্ছে করছে গলায় দড়ি দিতে। ওর ফোন ল্যাপটপ এ নিয়ে গেছে ওর বাপ, বাড়ির বাইরেও বের হতে দিচ্ছে না ওকে, মেয়েদের মতন বাড়ির ভেতরে বন্দি করে রেখেছেন। এখন দুপুর 2:30। মাহির আসে মাহিদের রুমে। মাহির বেডে বসে জানালার দিকে তাকিয়ে আছে উদাস মনে। এখন আর চোখ বেয়ে পানি পড়ছে না, কেমন যেন হয়ে বসে আছে। মাহির এসে ভাইয়ের পাশে দাঁড়ায়। মাহির তাকায় না ভাইয়ের দিকে। মাহির ছোট ভাইয়ের কাঁধের উপর হাত রেখে বলে, রেডি না হয়ে এখনো বসে আছিস কেন? আমার বের হতে হবে একটু পর। মাহির ভাইয়ের মুখের দিকে তাকিয়ে বলে, এই বিয়ে আমি করবো না ভাইয়া, তুমি তো সবই জানো। আব্বুকে তুমি বোঝাও না প্লিজ। আমি এই বিয়ে করতে পারবো না। আব্বু শুনছে না আমার কথা, কিছু বলে উল্টোপাল্টা আমার উপর রাগ দেখায়। মেয়ে দেখতে যাচ্ছি শুধুমাত্র, দেখতে গেলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না। যদি হয়ে যায়, হয়ে গেলে করে নিবি। আমি যাব না, তোমরা যাও। বসে না থেকে উঠে রেডি হ, আব্বু আবার রাগারাগি করবে। আমি নীলাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। ভাগ্য যেখানে আছে সেখানেই হবে। নীলাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না মানে? করবই না। আব্বুকে গিয়ে বলো এবার, আমার ফোন আর ল্যাপটপ এনে দাও। নিজে গিয়ে চা। ছোটবেলা থেকে তোমাদের সকলের সব কথা শুনেছি আমি, আর এখন আমার একটা চাওয়া তোমরা পূরণ করবে না? তোমাদের কাছে তো বেশি কিছু চাইনি আমি, শুধু একটা মেয়েকে চেয়েছি, দাও না ওকে। এমন করছো কেন তোমরা? তুই যদি আমার ছেলে হতি তাহলে তোর সব চাওয়া আমি পূরণ করতাম। তুই তো আমার ছেলে না, তুই আমার ভাই। আব্বু না থাকলে একটা কথা ছিল, এখনও তো আব্বু আছে, আমি আব্বুর কথার উপরে কিছু বলতে পারবো না। মাহির ভাইয়ের 2 হাত মুঠো করে ধরে করুণ স্বরে বলে, নীলাকে ছাড়া আমি মরে যাব ভাইয়া। অন্য কাউকে বিয়ে করে নীলাকে ঠকাতে পারবো না আমি, অন্য নারীকে বিয়ে করে সেই নারীকেও ঠকাতে পারবো না। তার চেয়ে আমি মরে যাব, সেটাই ভালো। মাহির ভাইয়ের দিকে রাগি চোখে তাকিয়ে বলে, উল্টোপাল্টা কথা বলবি তো এক চড়ে তোর সব দাঁত ফেলে দেব। রেডি হ তাড়াতাড়ি, বিকেল হয়ে যাচ্ছে। মাহিরকে টেনে তুলে দাঁড় করায়। আলমারি থেকে নিজে ড্রেস বের করে হাতে ধরিয়ে দিয়ে ওয়াশরুমে ঠেলে ঢুকিয়ে দেয়। গলা ছেড়ে চলে। 10 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে আসবে। মাহির কিছু না বলে চুপ হয়ে থাকে। মাহির বেরিয়ে যায় নিজে তৈরি হওয়ার জন্য। আলবি মেয়েকে আগে তৈরি করাতে শুরু করে। জামা পরি মেয়ের চুলগুলো ঝুঁটি বেঁধে ক্লিপ লাগিয়ে দেয়। বেডের উপর দাঁড় করিয়ে তাকায় ছোট্ট একটা মিষ্টি মায়াবী পরীর দিকে। নিষ্পাপ চেহারা, বাবার মুখের দিকে তাকিয়ে হাসছে মায়াবী আইভি। বউ বাচ্চাদের দেখলেই আলবির দুনিয়া শান্ত হয়ে যায়, সব কিছু ভালো লাগে। পুরো দুনিয়ার সুখ শান্তি এখন ওর দুয়ারে। মেয়েকে বসিয়ে রেখে ছেলেকে রেডি করে দেয়। চুলগুলো সেট করে সানগ্লাস পরিয়ে দিয়ে বলে, চুপচাপ বসে থাকবে, এক চুলও নড়বে না এখান থেকে। অভি মাথা নাড়ায়, নড়বে না এখান থেকে। মায়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ড্রেস চেঞ্জ করে। মায়া এসে আলবির সামনে উল্টো ঘুরে দাঁড়ায়। আলবি জামার ফিতে বিঁধে দিয়ে চুলগুলো বিরাস করে বেঁধে দেয়, সেই আগের মতো। আগে এক মায়াকে সামলাতো, এখন 3জনকে সামলায়। মায়া বোরকা হিজাব পরতে পরতে আলবি ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নেয়। রেডি হয়ে 4জন রুম থেকে বেরিয়ে আসে। আলবি 2 হাতে ছেলে মেয়ের 2 হাত ধরে রেখেছে। ছেলে মেয়ের সাথে তাল মিলিয়ে ধীরে ধীরে হেঁটে নিজে নিচে নেমে আসে। দাদা নানাকে দেখে দুজনেই গুটি গুটি পায়ে পেরে দৌড়ে যায়। সবাই এসে উপস্থিত ড্রয়িং রুমে, শুধু মাহিদ বাদে। আহনাব মাহমুদ গলা ছেড়ে ডেকে বলেন, নিচে আসবে নাকি? দেরি হয়ে যাচ্ছে তো। নিচে নেমে আসে মাহিদ, চোখ মুখ ছলমলে, মলিন বিষণ্ণ। অন্যদিনের মতো অত বেশি হ্যান্ডসাম লাগছে না আজকে। মলিন বিষণ্ণ চেহারা অর্ধেক হ্যান্ডসাম নিজ গায়েব করে দিয়েছে। 2 নাতনিকে কোলে নিয়ে 2 ভাই আগে আগে বেরিয়ে যান বাড়ি থেকে। অভি বেশি একটা কোলে উঠতে চায় না, ও সব সময় সকলের সাথে হেঁটে হেঁটে যায়। আস্তে আস্তে সবাই বেরিয়ে যায় বাড়ি থেকে। বাড়ির ভেতরে এখন 3 ভাই রয়েছে। মাহিদ বাড়ি থেকে বের হতে চাচ্ছে না। 2 ভাই ওর 2 হাত টেনে ধরে নিয়ে যেতে থাকে। মাহিদ দুজনকে বলে, তোমরা দুজন তো আগে থেকেই জানতে আমি নীলাকে ভালোবাসি, তোমরা আব্বুকে কেন বোঝাচ্ছ না? তোমরা বোঝালে আব্বু নিশ্চয়ই বুঝবে। আমি অন্য মেয়েকে বিয়ে করতে পারবো না। তোমরা এখন কেন এমন করছো আমার সাথে? আলবি বলে, তোকে প্রথমেই তো বলা হয়েছিল এই বাড়ির সবাই প্রেম বিদ্বেষী, যে যার সাথে প্রেম করবে তার সাথে বিয়ে হবে না জীবনেও। এমন কিছু কোনোদিন বলা হয়নি আমাকে। আমার সাথে করা হয়েছিল তখনই, তার বুঝে নেওয়া উচিত ছিল।
এখন চুপচাপ চল, মেয়েটা সুন্দরী আছে, দেখলেই তোর মন পরিবর্তন হয়ে যাবে। তোমরা কি সত্যি সত্যি আমার ভাই? বড় ভাই হয়ে ছোট ভাইয়ের সাথে এমনটা কিভাবে করতে পারো তোমরা? আমরা করছি না কিছু, তোর বাপ চাচা করছে, মানে আমার মির্জাফর বাপ আর শ্বশুর। মাহির আলবির মুখের দিকে তাকিয়ে বলে, তুই এখনো চাচ্চুকে মির্জাফর বলিস? তোমার বোনকে এখনো মাঝে মধ্যে আমার মির্জাফর বাপ কুবুদ্ধি দিয়ে দেয়। দোষ তো তোরই, যতই দোষ করি তাই বলে সে আমার বউকে কুবুদ্ধি দেবে? আমার বোনটা তো সরল সহজ, তাই। সোজা সরল? সিরিয়াসলি? তোমার বোনের ভয়ে আমার মাঝে মধ্যে হার্ট অ্যাটাক হওয়ার জোগাড় হয়ে যায়। যেভাবে ভয় দেখায় তোমার বোন, সচ্চোকে না দেখলে বিশ্বাস করবে না। অমন ভয় সব বোনই দেখায়, আমার বোন তোমার বোন হলে কোনো কথা নেই। কথা বলতে বলতে মাহিদকে টানতে টানতে বাড়ির বাইরে বেরিয়ে আসে তিনজন। আহনাব মাহমুদ গাড়ির ভেতরে থেকে মাথা বের করে বলেন, আজকে কি বাড়ি ফেরার ইচ্ছে আছে নাকি ঘর জামাই থাকবি? মাহিদ গাড়িতে উঠে বসতে বসতে বলে, কোন দুঃখে প্রেম করতে গিয়েছিলাম, এখন বেঁচেও শান্তি নেই, মরে শান্তি নেই। আলবি বলে, এই কারণে প্রেম করা হারাম। হারামে প্রথমে খুব সুখ শান্তি আনন্দ থাকে, কিন্তু পরে সবচেয়ে বেশি কষ্ট পেতে হয়। হারামে জড়ানোর শিক্ষা পাচ্ছিস তো এখন? একদম হারে হারে, জীবনে আর প্রেম করবো না। তোর কি আরও প্রেম করার ইচ্ছা ছিল? ছি ছি, আস্তা গরিবুল্লাহ, তবা তবা। একটাই শুরু করছি, একটাই শেষ। হারামটা এখন হালাল হয়ে গেলেই হয়। আল্লাহ মাফ করে আর লীলাকে আমার বউ বানিয়ে দাও। জীবনে আর কোনোদিন হারাম কাজ করব না আল্লাহ, শুধু এবারের মতো মাফ করে আমার চাওয়াটা পূরণ করে দাও। মাহির ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। পেছনের সিটে সানজিদা মান্তাসা, নাহার বেগম আর মায়া আক্তার। ড্রাইভিং সিটে মাহির আর ওর পাশে মাহির। সামনের গাড়িতে আলতাফ মাহমুদ, আহনাব মাহমুদ, মেহবুবা মেহের, ঐশী রহমান আর অবি আই। আলবির ব্ল্যাক মার্সিডিস গাড়িতে শুধু মায়া আর আলবি, ওদের সাথে আর কেউ নেই। পরপর বাড়ির গেট পেরিয়ে তিনটা গাড়ি বের হওয়ার যায় গন্তব্য দিকে। মাহিদ বিষণ্ণ মনে চুপচাপ বাইরের দিকে তাকিয়ে আছে। বাপকে এতবার করে বলল অন্য কাউকে বিয়ে করবে না, নীলাকে ভালোবাসে, ওকেই বিয়ে করবে। বাপের কাছে আর কোনোদিন কিছু চাইবই না, শুধু নীলাকে চাই। কিন্তু ওর বাপ ওর কোনো কথা শুনলই না, ধরে বেঁধে অন্য জায়গায় মেয়ে দেখতে নিয়ে যাচ্ছে। নীলা কী করেছে কে জানে, গতরাত থেকে নীলার সাথে যোগাযোগ করতে পারেনি একবারও জন্য। গন্তব্যে এসে পৌঁছাছে তিনটা গাড়ি। বাড়ির দিকে তাকাতেই মাহিরের চোখ দুটো বড় বড় হয়ে যায়, হার্টবিট বেড়ে যায়। ভাবনার মতোই মগ্ন ছিল, যে গাড়ির কোনো দিক দিয়ে কোথায় এসেছে খেয়াল করেনি। অবাক চোখে বড় ভাইয়ের মুখের দিকে তাকায়। মাহির মিটমিটে হাসছে। গাড়ির ভেতরে উড়ে এসে মাহিরকে জড়িয়ে ধরে মাহিদ। একটু পর ছেড়ে দিতে মাহিদ হেসে বলে, সারপ্রাইজটা কেমন? খুবই বাজে, আর একটু হলে দম বন্ধ হয়ে মরে যেতাম। নাম এখন। মাহিদ নিজেকে স্বাভাবিক করে গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে। বাড়ির সবাই মিটমিটে হাসছে। লজ্জা পেয়ে আলবির পেছনে এসে দাঁড়ায়, নিজেকে আড়াল করে। রাতে কি হ্যাংলামারি না করেছিল বাড়িতে, চিৎকার চেঁচামেচি না করে পেরে শেষে বাবার পা জড়িয়ে ধরে বলেছিল নীলাকে বিয়ে করবে, নীলাকে যেন এনে দেয়। আহনাব মাহমুদের কাট কাট গলায় স্বর ছিল, আমি আমার পছন্দের মেয়েকেই তোর বউ করে আনবো। তোর পছন্দের বা অন্য কারো পছন্দের মেয়ে এই বাড়ির বউ হবে না। আমি যাকে পছন্দ করছি তাকেই বিয়ে করে হবে তোর, এটাই ফাইনাল। ফোন ল্যাপটপ সব রাতে নিয়ে নিয়েছিল, বেচারা সারা রাত ঘুমাতে পারেনি। আলবি মাহিদকে পেছন থেকে টেনে বের করার চেষ্টা করে বলে, বাচ্চাদের মতো পেছনে লুকাচ্ছিস কেন, বের হ। তোমরা সবাই আগে থেকে সব প্ল্যান করে রাখছো তাই না? তোকে শিক্ষা দেওয়ার জন্য শ্বশুরের প্ল্যান এটা। জীবনে অনেক করছো, এইবার তো মুখ থুবড়ে পড়া উচিত। রং তামাশা তো কম করনি জীবনে। এখন ভেতরে চলো। বাড়ির ভেতরে প্রবেশ করে সবাই। কুশল বিনিময় শেষে সকলকে সোফায় বসতে দেওয়া হয়। আগে থেকে তো সকলের সাথে সকলের পরিচয়, এখন আর আলাদা করে কি পরিচয় হবে? আলবি নীলার কথা শ্বশুরকে জানিয়েছিল প্রথমেই। নীলার বাবা দাদা সবাই কে চেনে আহনাব মাহমুদ। লীলার বাবার সাথে বেশ সখ্যতাও আছে বিজনেসের সূত্রে। ছেলে মেয়েকে না জানিয়ে দুই পরিবার সব কিছু ঠিক করে রাখে। খাওয়া দাওয়া শেষ হলেই সবাই আবার সোফায় বসে। নীলাকে নিয়ে আসে ওর ভাবি। নীলার পরনে মেরুন রঙের শাড়ি, লম্বা ঘোমটা টেনে ধীরে পায়ে এগিয়ে আসছে। মাহির বার কয়েক ঘাড় ঘুরিয়ে নীলার দিকে তাকায়। সকলের সামনে সোফায় নীলাকে বসানো হয়। নীলার ঘোমটা সরিয়ে দেয় ওর ভাবি। নীলার চোখ তুলে তাকায় না, ওর চেহারা বিষণ্ণ। পুরো দুনিয়ার দুঃখ কষ্ট অন্ধকার ওর চেহারায় ছেয়ে আছে। ছেলেকে দেখার জন্য নীলাকে বারবার তাকাতে বলেও নীলা তাকায় না, ওর দৃষ্টি নিচের দিকে স্থির হয়ে আছে।
নীলার ভাবে নীলার মাথা জোর করে উঁচু করে ধরে। নীলা এক পলক চোখ তুলে তাকায়, দৃষ্টি নামিয়ে নিল, ৯ সেকেন্ডের মধ্যেই আবার তাকায়। এবার চোখের পলক ফেলতেই ভুলে যায়, ফ্যাল করে তাকিয়ে থাকে সামনে বসে থাকা সুষম দেহের অগোরা যুবকের দিকে। মাহিত বুঝতে পারে ওর মতো নীলাও কিছু জানতো না। নীলাও ভেবেছিল অন্য কেউ এসেছে ওকে বউ করে নেওয়ার জন্য। তাকে থাকতে থাকতে দুহাত মুখ ঢেকে ঝরঝর করে কেঁদে ওঠে নীলা। হোক চোখে যায় সবাই। নীলাকে ওর ভাবি নিচের একটা রুমে নিয়ে যায়। ভাবি রুম থেকে বের হতেই রুমে প্রবেশ করে মাহিত। নীলা মাহিতের দিকে তাকিয়ে থাকতে থাকতে আবার শব্দ করে কেঁদে ওঠে। বেড থেকে উঠে দাঁড়িয়ে মাহিতকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলে তোমার সাথে আর দেখা হবে না। তোমার সাথে যোগাযোগ করার সব রাস্তা আব্বু ভাইয়া রাতে বন্ধ করে দিয়েছিল। আমি রাতে সুসাইড করতে নিয়েছিলাম। তারপর ভাবলাম কোনো একটা সুযোগ যদি পাই তোমাকে পাওয়ার, তাই পিছনে যাইনি। ভাগ্যের শয়তানের প্রচারণায় অমন পাপ কাজ করিনি, নয়তো তোমাকে না পাওয়ার আফসোসে অনন্তকাল থেকেই যেত আমার মনে। আমি তোমাকে ছাড়া থাকতে পারতাম না মাহিত। আমি তোমাকে অনেক 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 ভালোবাসি। আমিও ভালোবাসি তোমাকে নিজের থেকেও বেশি। সবাইকে রেখে সন্ধ্যার আগে আগে মায়াকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে আলবি। মায়াকে নিয়ে যাবে এখন লং ড্রাইভে। বাচ্চাদের বাবা মায়ের কাছে রেখে এসেছে। ডিনার খাইয়ে ঘুম পড়িয়ে রাখবে দুজনকে। এইবার ঘুমিয়ে গেলে সারা রাত আর ঘুম থেকে উঠবে না ওরা দুজন একজনেও। 1 মাস পর মাহিদ আর নীলার বিয়ে। আজকে অকট সম্পন্ন করা হয়েছে দুজনের। ব্ল্যাক মার্সিডিজ ছুটে চলছে নিজ গতিতে। চারদিক অন্ধকারে তলিয়ে গেছে ধীরে ধীরে। পূর্ণিমার চাঁদের আলো ছড়িয়ে পড়ছে ধরণীর বুকে। নিরিবিলি রাস্তার পাশে গাড়ি দাঁড় করায় আলবি। গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে দুজনই। শীতল বাতাস বইছে। শীতল বাতাসে অনন্ত শরীর হয়ে যাচ্ছে। পাশাপাশি দাঁড়ায় দুজন গাড়ির সাথে ঠেস দিয়ে। আলবি এক হাতে মায়াকে টেনে বুকের সাথে মিশিয়ে নেয়। নিরিবিলি শান্ত পরিবেশ, জ্যোৎস্নায় আলোর সাথে প্রিয় মানুষ। এক অসাধারণ মুহূর্ত তৈরি হয়েছে এখন। আলবি মায়ের কপালের সাথে কপাল ঠেকে বলে, অনেকগুলো দিন পর এমন একটা রাত পেলাম, তাই না? কেমন লাগছে তোমার? দারুণ। আমি তোমাকে ভালো রাখতে পেরেছি। মায়া হাসে। আলবির 2 গালে হাত রেখে বলে, শুধু ভালো রাখুনি, অনেক ভালো রেখেছো। ততটা ভালো যতটা আমি স্বপ্নও ভাবিনি। আলবি মায়াকে জড়িয়ে ধরে বলে, আর কি চাও আমার কাছে? আমি চাই আরও শত শত রাত তোমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়তে। চাই প্রতিটি ভোর তোমার সাথে দেখা হোক, তোমার উষ্ণ বাহুতে জড়িয়ে নতুন দিনের শুরু করতে। তোমার কণ্ঠের মিষ্টি ডাক দিয়ে ঘুম ভাঙুক আমার। আর তোমার ভালোবাসার ছোঁয়ায় ভরে উঠুক আমার প্রতিটি সকাল। আমি চাই তোমার হাত শক্ত করে ধরে জীবনের প্রতিটি পথে হাঁটতে, একসাথে বার্ধক্যের দিকে এগিয়ে যেতে। তোমার চোখের কোণে ভাঁজ পড়ুক, আর সেখানেও ভালোবাসা লুকিয়ে থাকুক। আমি চাই তোমার আদর যত্ন আর অশেষ ভালোবাসা আরও অনেক বছর ডুবে থাকতে। আমাদের ছোট্ট সংসারটাকে হাসি আনন্দে ভরে তুলতে চাই। আমাদের সন্তানদের নিয়ে নতুন স্বপ্ন বুনতে চাই। তাদের হাসিতে আমাদের পৃথিবী রঙিন করতে চাই। প্রতিটি উৎসব, প্রতিটি আনন্দের মুহূর্ত তোমার হাতটা শক্ত করে ধরে রাখতে চাই, যাতে পৃথিবী যতই কঠিনই হোক আমরা একসাথে সব কিছু জয় করতে পারি। আমি চাই তোমার হৃদয়ে আমার জন্য ভালোবাসা কখনো ফুরিয়ে না যায়। আমি চাই আমরা একে অপরের সবচেয়ে বড় আশ্রয় হয়ে থাকি। যতদিন পৃথিবী আছে, যতদিন ভালোবাসা আছে, আর যতদিন আমরা আছি। আমার মনে হয় আমি এখনও তোমাকে পুরোপুরি ভালো রাখতে পারিনি। কমতি রয়ে গেছে এখনও। কোনো কমতি নেই, তুমি বেস্ট, তুমি অসাধারণ, তুমি কোটিতেই একজন। অনেক বেশি ভালো ভাগ্য নিয়ে জন্মগ্রহণ না করলে তোমার মতো পুরুষকে কেউ জীবনসঙ্গী হিসাবে পায় না। সেই অনেক বেশি ভাগ্য নিয়ে জন্মানো মেয়েদের মধ্যে আমি একজন। আমার মনে হয় আমি তোমাকে ভালো রাখতে পারিনি, আমার মধ্যে কমতি আছে। মায়ার মুখটা বুকে চেপে ধরে আলবি। তারপর বলে, তোমার মধ্যে কোনো কমতি নেই, তুমি পরিপূর্ণ একজন নারী, আমার মায়াপরী।